এইসব শ্রীগুলোই না ওই আমাদের দেশশ্রী থেকে নেওয়া। এরা অন্যের ধনে লোভ করতে করতে না লোকের ধনটা ভাবছে আমার ধন। বাংলার পালস টিভির ভোট যুদ্ধে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একজন ব্যক্তিত্বের বাড়ির কাছে এসেছি যিনি এই ভোটে প্রার্থী নন, কিন্তু প্রার্থী না হয়েও তিনি অনেক কিছু। তিনি আদতে একজন চিত্রাভিনেত্রী, কিন্তু চিত্রাভিনেত্রীর পরিচয় থেকেও এই মুহূর্তে তার পরিচয় তিনি বিজেপি নেত্রী। আমরা এসেছি পাপিয়া অধিকারীর বাড়িতে। পাপিয়া, স্বাগত জানাচ্ছি বাংলার পালস টিভিতে। প্রথম প্রশ্ন, এবারে ভোটটা কেমন বুঝছো? ভোটটা তো বাংলার মানুষ বদলে গেছে, বাংলার মানুষ চেঞ্জ চায়। পশ্চিমবঙ্গে যে 12টা বাজিয়ে দিয়েছে এই শাসক পক্ষ, মানে আইনের শাসন বলে কিছু নেই, শাসকের যেটা মনে করছে সেটাই আইন, যখন যা ভুলভাল কথা বলছে সেটাই কথা, অশ্রাব্য কুশ্রাব্য যা মনে হচ্ছে তাই বলে যাচ্ছে। কিন্তু আসলে পলিটিক্স মানে পল ধাতু থেকে পরিপালন করা, পরিপোষণ করা, তো সেই কেউ কারোর পাশে দাঁড়াচ্ছে না। স্বামীজি বলেছিলেন না সখার প্রতি কবিতায় যে তোমাকে পাশে দাঁড়াতে হবে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বাইরে আছে ব্রহ্ম, ভেতরে আছে আত্মা, অনুপরমাণুতে ঈশ্বর ছড়িয়ে আছে। সেই ঈশ্বরটা কে? তুমি, আমি, এই ক্যামেরার পেছনে যারা যারা আছেন তারা। তো আমাদের তো তুমি আমাকে সেবা করবে, আমি তোমাকে সেবা করব, তাই না? এই যে তুমি এসেছো মানুষকে সেবা দেওয়ার জন্য, যে আমাদের ভেতরের কথাগুলো কি, সেবাটাই উঠে গেছে রাজনীতিতে। রাজনীতি কিন্তু রাজার নীতি নয়, নীতির রাজা। সেই নীতিটাই মানে রাজা নেই, সেজন্যে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র রাজাকে দেখে হয় গালাগাল করছে কিংবা দৌড়ে যাচ্ছে, তাড়া করছে যদি কেউ রামচন্দ্রর নাম বলছে, এইসব হচ্ছে। একটা জিনিস তোমায় জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বামের অর্থাৎ সিপিএম মূলত, তার থেকে বিজেপির তফাৎটা কোন জায়গায় বলে তোমার মনে হয়? বিজেপি না মানে সেবা, মানে পরিষ্কার করে বাংলায় বলতে পারে সেবামূলক পার্টি। এত বড় সারা পৃথিবীতে সব থেকে বড় পার্টি, সেবা মানে সেবা করতে চায়। এবং যখন ওরা সেবা করে, যখন যা যা প্রকল্প তুমি দেখো, তারা কিন্তু হিন্দু মুসলমান যা ছোট বড় নির্বিশেষে সেবা করছে। যখন 315টা মেডিকেল কলেজ হয়েছে, তখন তো সেই মেডিকেল কলেজে সব ধর্মের সব শ্রেণীর মানুষেরা পড়বে। সেই হিসেবে তো মমতা বন্দ্যোপাধ্যায় সেবা করছেন, তিনি নানান ধরনের প্রকল্প এনেছেন, কন্যাশ্রী, সেই প্রকল্প, এই সব শ্রীগুলোই না ওই আমাদের দেশশ্রী থেকে নেওয়া। তা উনি একটা অদ্ভুত জিনিস করছেন, উনি না অন্যের জিনিস পরশোপহারী আর একে বলে। মাস্ট বি নোয়িং। তুমি যাদব ইউনিভার্সিটি, আমিও যাদব ইউনিভার্সিটি। আমরা একটা কথা শিখেছিলাম, মা গৃধ কস্যস্য ধনম, অন্যের ধনে লোভ করো না। আর এরা অন্যের ধনে লোভ করতে করতে না লোকের ধনটা ভাবছে আমার ধন, লোকের ওদের শ্রীটা ভাবছে আমার শ্রী। এইগুলো তো মুশকিল। এখানে আমাদের যাদবপুরে সায়নী দাঁড়িয়েছে, তো ওকে বলা হয়েছে যে জল দেওয়ার কথা। ও তো জলসাবাজ সায়নী, ওইখানে ওর নাম হচ্ছে জলসাবাজ। দে পাল তুলে দে, কোনো মানে হয় না। কিসের পাল তুলে দেবে ভাই, কিসের পাল তুলে দেবে? উন্নয়নের পাল কই, তাই না? মানে অদ্ভুত অদ্ভুত কথা বলে যাচ্ছে যে ভোটের 15 দিন আগে নাকি ভোট হয়ে যাবে, তারপরে উন্নয়নের কোনো কথা নেই। বামেরা প্রাথমিকভাবে একটু মানুষের সেবা করতে চেয়েছিলেন, কৃষক আন্দোলন, অনেক কিছু কাজ করেছিলেন, ভালো ভালো কাজ করেছিলেন। এবং ইউ মাস্ট বি নোয়িং, তখন আমরা সকলেই বামেতে মুগ্ধ হয়েছিলাম। কিন্তু তারপরে দেখলাম যে বামই হয়, বাঁ হাতে খাওয়া যায় না, ডান হাতে খেতে হয়। সেই বাঁটা না এত বেশি ওরা মানে লোকের বিশ্বাসটা নষ্ট করেছিল। এই বিশ্বাস নষ্ট করলে একা বুদ্ধবাবু আর কি করবেন, বিশ্বাস নষ্ট করেছিল। এবং বহু জায়গায় বহু খুন খারাপি হয়েছে, আমি প্রশ্নের উত্তর পাইনি। সেসব কথা পুরনো কথা না। কেউ বলে বাম আর রাম নাকি সমর্থক। না, বাম আর রাম কি করে সমর্থক হবে? ওই ফুটকিটা মানে জিরো হ্যাজ গট গ্রেট পাওয়ার। এই শূন্য থেকেই সব শুরু, তাই না? নিরিজম থেকে শুরু। হ্যাঁ, তাহলে বামেরা সেবা করছে। বামেরা সেবা করলে কি আমাদের মতো, বিশেষ করে আমার মতো এরকম একেবারে এক কাঠা একটা মানুষকে হারায় তারা? সেবা কোথায় করলো? আমার মারা যখন 77-এর আগে এই গণনাট্য, তুমি মাস্ট বি নোয়িং, সবই গণনাট্য আন্দোলন করে শুধু শাক, এবং আমাদের জন্য বাড়িতে
কিচ্ছু না, শুধু পাউরুটি চিনি ছিল বাড়িতে, কলা টলা আসতো, ব্যাস এই। আর দুপুরবেলা যে যেভাবে হোক আমরা ওই খাবার খেতাম, কখনো আলু সেদ্ধ ভাত, কারণ মা তো গেছে রাজ্যের জন্য কাজ করতে, দেশের জন্য কাজ করতে। তারপর যখন ৭৭-এ দলটা এলো, আমার মায়েদের দিকে ফিরেও তাকায়নি কেউ, নাথিং। অর্থাৎ তুমি বলছো যে এটা ফিরেও তাকায়নি, মানে এই তৃণমূলও দেখলে কিষাণজির কাঁধে ভর দিয়ে এলো, ফার্স্ট থিং ক্লাইম্ব করেই, মানে সিঁড়ি দিয়ে উপরে উঠেই সেই সিঁড়িটা ফেলে দেওয়া। তা সর্বত্রই সেই একই। বিজেপির বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ ওঠে। কিরকম? যে বিজেপি নাকি যে সিঁড়িটা বেয়ে ওঠে সেই সিঁড়িটাকে কেটে দেয়। কাদের প্রমাণ দাও, তুমি দাও, এক্সাম্পল বলো। না, এক্সাম্পল এটা এক্সাম্পল দিলে তো অনেক কিছু বলতে হয়। আমার প্রশ্ন হচ্ছে, না বিজেপি অ্যাবসলিউটলি না, তুমি হয়তো একটু ভুল বলছো। বিজেপি আগে আসুন, এইখানে তো বিজেপি আসেননি, এবং যোগেজির মতো একটা স্ট্রং লোক চাই। তুমি দেখো এই যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, আমরা ভাবতে পেরেছিলাম যে বিজেপি আসবে? ইট ওয়াজ এ শক টু দ্য এন্টায়ার কান্ট্রি, একেবারে কেউ জানতো না। ঠিক এইভাবে এবারও সেই একই কাণ্ড হবে, এবং এই যে পরের পর মিথ্যা বলে চলেছে, পরের পর মিথ্যা। সো এই মিথ্যের কোনো মানে হয় না। কিন্তু মানে এই অভিষেক সেদিনকে বলছিল যে আমি মোবাইলে দেখছিলাম একটি জনসভায়, বলছিল কে নাকি বলেছে লক্ষ্মীর ভান্ডার তুলে দেবে, এবং সেটা ওই অত মানুষের সামনে ও নিজের মোবাইল দিয়ে দেখাচ্ছে লক্ষ্মীর ভান্ডার তুলে দেবে না। আপনারা শুনুন, আমাদের জয়ন্ত চক্রবর্তীর চ্যানেল থেকে শুনুন, লক্ষ্মীর ভান্ডারটা কি। লক্ষ্মীর ভান্ডার আমাদের এই যে বিদ্যুতের ইউনিট প্রতি 3 গুণ দাম বেড়ে গেছে, আপনাদের থেকে নিচ্ছে কিন্তু টাকাটা, তারপরে আপনাদের দিচ্ছে, আপনাদের ছেলে মেয়েদের, আপনাদের ছেলে, আপনাদের স্বামী, আপনাদের বাবা, আপনাদের সন্তান, ভাই, আপনাদের চাকরি 5.5 লক্ষ, প্রায় 6 লক্ষ চাকরি অবলুপ্ত করেছে। সেইগুলো অবলুপ্ত করে আপনাদের একটা কি দিচ্ছে, টোকেন। টোকেন, আমরা সামনে আপনাকে পয়সা দেয় না, আমি আপনাকে পয়সা দিচ্ছি, ভোটটা আমাকে দেবেন। না 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 না, ম্যাটার ইজ নট দ্যাট ইজি। এবং মোদিজি বলে দিয়েছেন, মোদির গ্যারান্টি, মোদিকে যদি আগামী ফিরিয়ে আনা, প্রধানমন্ত্রী হিসেবে তো নিশ্চয়ই উনি ফেরোচ্ছেন, কিন্তু এইখানে যদি আমাদের বিধানসভায়ও যদি মোদিজি আসেন, তাহলে 1,000 2,000 নয়, একেবারে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার বলে দেবে। এটা কিন্তু কোনো ভাতা নয়, কিছু নয়, এটা হচ্ছে বৃত্তি, মোদিজির বৃত্তি, মানে কাজ। या देवी सर्वभूतेषु वृत्ति रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमः नमः। বৃত্তি, ওনার এই কাজ উনি তুলে দেবেন মায়েদের হাতে, এবং তারা সেটা নিয়ে অনেক কাজ করবে। তুমি জানো, মেয়েদের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা তো অনেক প্রোগ্রাম করেছি। বেটি বাঁচাও বেটি পড়াও, মানে এত মেয়েদের নিয়ে এত কাজ, মেয়েদের লাখপতি দিদি করে দিচ্ছে, পরবর্তীতে ক্রোড়পতি দিদি করে দেবে, শুধু তাদেরকে একটু হেল্প আউট করে। সুতরাং এটা কিন্তু যেটা উনি দিচ্ছেন সেটা জাস্ট ভিক্ষে, কিন্তু উনি যেটা দিচ্ছেন সেটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের, আমাদের মায়েদের ভান্ডার পূর্ণ করার চেষ্টা করছে নানা রকম। একটা তৃণমূলের দুর্নীতি নিয়ে এবার বিজেপি নির্বাচনে খুব বড় রকমের ইস্যু করেছে। তৃণমূলের দুর্নীতি সম্পর্কে তোমার কি ধারণা? তৃণমূলের দুর্নীতির তো কোনো শেষ নেই। পশ্চিমবঙ্গের 12টা বাজিয়ে দিয়েছে একেবারে। এটা সুরে বলি, হ্যাঁ, ও হীরক রানীটা পশ্চিমবঙ্গের বাজিয়ে দিল 12টা 13টা, পশ্চিমবঙ্গের বাজিয়ে দিল 12টা 13টা। লন্ডন বানাতে গিয়ে চোরেদের রানী হয়ে ধরিয়ে দিল হ্যারিকেন আর লণ্ঠনটা। পশ্চিমবঙ্গের বাজিয়ে দিল 12টা 13টা, পশ্চিমবঙ্গের বাজিয়ে দিল 12টা 13টা। ও ভাইপোর পিসিটা পশ্চিমবঙ্গের বাজিয়ে দিল 12টা। আচ্ছা, এই যে কথাটা বলছো, 2021 সালে তো এরকমই অবস্থা ছিল, কিন্তু 2021 সালে আমি বিধানসভায় কন্টেস্ট করতে গেছিলাম উলুবেড়িয়া দক্ষিণে। সে কি কাণ্ড তোমায় বলবো, মানে এইরকম মার্জিনালাইজেশন সত্যি আমি না ভাবতে পারিনি যে এইরকম হিন্দু মুসলমানে মেরুকরণ করে ফেলেছে এই কটা দিনে, কটা বছরেই তো সবে এলেন তো 11-ই, হিন্দু মুসলমানে এই মেরুকরণ, মানে
আই হ্যাড নো আইডিয়া। আমাকে জাস্ট বলেছিল যে আপনাকে উলুবেড়িয়া দক্ষিণটা দেওয়া হলে আপনি পারবেন তো। আমি বললাম যে সারা পশ্চিমবঙ্গে আমি হাজার হাজার শো করেছি, হয়তো 15-20 হাজার শো। আমি তো 4 বছর বয়স থেকে এইসব কাজ করছি, মানে স্টেজ অ্যাক্টর। সো আমি জানি না হাজার শো করেছি, এবং সেই মানুষগুলো কখনো কখনো আমার গাড়ি মাথায় তুলে নিয়েছে, গাঁদার মালা বর্ষণ করেছে, গাঁদার ফুল বর্ষণ করেছে, মানে এইরকমভাবে পশ্চিমবঙ্গ আমাকে ভালোবাসে সেইখানে। তাই আমার পক্ষে বলা খুবই মানে খুব অসম্ভব ছিল না যে হ্যাঁ যে কোনো জায়গায় পাপিয়া অধিকারী বার করে দেবে। কিন্তু তারপর ওখানে গিয়ে যা দেখলাম সে তো কমপ্লিট মেরুকরণ। মানে এক একটা জায়গায় আমি ঢুকছি ওই অটোয় করে করে, আমার মুসলমান দাদারা ভাইরা মুখটা অন্যদিকে ঘুরে আছে, এক বয়স্ক ভদ্রলোক তো তিনি থুতুই ফেললেন মেঝেতে। আমি ভেবে পেলাম না পথেতে। আমি হাত জোর করে বললাম যে আপনারা যদি একবার বিজেপি গভর্নমেন্টকে আনেন তাহলে কিন্তু দেখবেন ম্যাটার উইল বি ডিফারেন্ট। আপনারা একবার চেষ্টা করুন, তারপরে আবার আপনারা রাখবেন না, মাঝখানেই শেষ করে দেবেন, মাঝখানেই ছেড়ে দেবেন বা কিছু একটা আপনারা দয়া করে। তারপরে যা তারা বলতে শুরু করলেন, তারপর তো তুমি জানোই আমাকে প্রচুর মারধরও করেছে। হ্যাঁ, তরোয়ালের পেছনটা দিয়ে এইখানে আমার আজও ব্যথা আছে। তবে এই ব্যথাটা না আমার একটা এটা আমার মনে থাকবে, কারণ ব্যথাটার উত্তরটা দিতে হবে আমাকে। ব্যথাটার উত্তর আমি আপনাদের ব্যথা দেব না, আমি আপনাদের বোঝাবো। যেটা আমি বোঝাতে গিয়েছিলাম সেটা আপনারা ভুল বুঝেছিলেন। এবং তারপর যখন আমাকে সমস্ত মিডিয়ারা বলল যে আপনি কি বলবেন যারা আপনাকে মারধর করলো, তা আমাদের সাপোর্টাররা খুব তরোয়াল দিয়ে ওদেরকে ফালা করেছিল, তা আবার মুসলমান সাপোর্টারদের। তা আমি দেখতে গেছিলাম হসপিটালে যে এত তরোয়াল এত বাঁশ এসব থাকে আমি এর আগে জানতাম না। তো যাই হোক, তা আমি বলেছিলাম যে ঈশ্বর ওদের সুমতি দিন। আমি কি বলবো এক্ষুনি ওদের অ্যারেস্ট করুন, আজ অব্দি অ্যারেস্ট হয় না। তুমি যে বলছো যে কথাটা, সেই কথাটা হচ্ছে যে হিন্দু মুসলমানের একটা মেরুকরণ করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে তারা অভিযোগ উঠেছে হিন্দুত্ববাদকে তারা এত বেশি করছে। অ্যাবসলিউটলি নট। তাহলে কি এত যে প্রকল্পগুলো হচ্ছে সেগুলো তো তাহলে শুধু হিন্দুদের জন্যই হতো? দেখো এই যে দেব আমাদের অভিনেতা সুপারস্টার দেব, এমনিতে ওর অভিনয়, এমনিতে ওর প্রোডাকশন সকলেই পছন্দ করে, কিন্তু ও যে পলিটিক্যালি যে কথাগুলো বলছে সেগুলো এত ইম্যাচিওর। সকলে রচনার কথা তো নাই বা বললাম, বা জুনদের কথা নাই বা বললাম, কিন্তু এদের এত ইম্যাচিওর, ওদের শিখিয়েও আনা হচ্ছে না, ওদেরকে একেবারে একটা ফান্ড ডেস্ক করে ছাড়া হয়েছে বাজারে। সেসব করলে তো আর চলবে না। ওদেরকে আনা হচ্ছে ওদের পপুলারিটিটাকে ক্রেডিট করে ওদেরকে এই কাণ্ড করছে। তারপরে তো গুন্ডারা পুরোটা নিয়ে নিচ্ছে। এই যে কি নাম মেয়েটার, বসিরহাটে ছিল, সন্দেশখালী রেখা পাত্র। না সে তো এখন মাম্পি দাস, সন্দেশখালী শেখ শাহজাহান, আগে যে সাংসদ ছিল কি নাম, নুসরাত জাহান নিজে বলেছে তার নিজের ইয়েতে, মানে আমি কোনোদিন জানতাম না, আমাকে যেতেও দেয়নি কখনো যখন এত সব ঘটনাগুলো হচ্ছে, এবং আমি জানিও না। এবং ও যে টাকাগুলো পেত সেই টাকা শুধু সই করার জন্য ও ছিল। আচ্ছা, সন্দেশখালীর প্রশ্ন যখন তুললে তখন এই প্রশ্নটা কি উঠে যায়? সন্দেশখালীর মেয়েরা নির্যাতিত হয়েছে বলে বিজেপি একটা অভিযোগ করেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু দুটো ভিডিও প্রকাশ করেছে, যে ভিডিওতে বোঝা যাচ্ছে এটা সাজানো। ওদের তো সবটাই সাজানো। যখন সুজেট, মনে আছে পার্ক স্ট্রিটের সুজেট কে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল ওই দাম নিয়ে দর কষাকষি হচ্ছিল, ওরা এইটাই বোঝে। বা হাঁসখালির মেয়েটিকে বলেছিল যে ও তো প্রেগনেন্ট ছিল কিনা সেটা একটু দেখতে হবে। মানে একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আর অন্যান্য মহিলাদের, তার অনেক বয়স কম তার থেকে, তাদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা, বিন্দুমাত্র কিছু নেই, অদ্ভুত অশ্রদ্ধা নিয়ে কিন্তু এই কাণ্ডগুলো, এই কথাগুলো অন্যান্যরা বলতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী নিজেই যদি বলে তাহলে তো তার চালাপোলেরা তো বলবেই। আর সন্দেশখালীতে আমি বেশ কয়েকবার গেছি এই ক্যাম্পেনিংয়ে, আমি মেয়েগুলোকে দেখেছি, তারা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে আমাদের কি বলতে হবে, আমরা কি করে, মানে একটা খারাপ কথা বলেছে সেটা আমি আর এখানে বলতে চাই না, আমরা কি করে দেখাবো যে আমরা ধর্ষিতা হয়েছি, ধর্ষিতা হইনি, কি করে দেখাবো যে আমরাই ধর্ষিতা হয়েছি, এটা আমরা কি করে দেখাবো? তো যাই হোক, ওরা বলছে যেটা সাজানো, কিন্তু এই জিনিসটা এত সারা পৃথিবীময় ছড়িয়ে গেছে, এর একটা অ্যান্টি না দিলেই নয়, ওটা একটা অ্যান্টি ডোজ হয়েছে যাতে করে ওরা একটু বাঁচে। কিন্তু ভাই বাঁচবেন না। সন্দেশখালীর উপর গতকালকেও
গতকালকেও একটি মেয়েকে কি ভয়ানক অত্যাচার করেছে, গতকাল তার মুখ চেপে নিয়ে গেছে, সে দেখতেও পায়নি জানতেও পায়নি। কি নাম মেয়েটি? গতকাল একটি ঘটনা ঘটেছে, গতকাল একটি ঘটনা ঘটেছে, আজকে সারা টিভিতে দেখাচ্ছে। তো এইরকম করে তো মেয়েদের উপর অত্যাচার করলে তো যে সীমাহীন দারিদ্র্যের অবমাননা, এটা তো কোনো পুরুষ বা নারী নয়, এটা দারিদ্র্যের অপমান, দারিদ্র্যের অবমাননা হচ্ছে, নারীত্বের মানে তাদেরকে একদম দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে, মানে এটা চরম লাঞ্ছনা। এরকম না ফিউডালদের সময়ও এরকম হতো না। তাই ওরা যে ভূমিপুত্রী নয়, এটা প্রমাণ করবার জন্যই কিন্তু সিএ কানুনটা লাগু করতে হবে। এটা কিন্তু মোদির গ্যারান্টি যে সিএ কানুন, ওরা বলছে ওরা নাকি সব বহিরাগত। কোথা থেকে এলো ভাই? আরে রোহিঙ্গারা কারা? এই যে শেখ শাহজাহানের রোহিঙ্গাদের এনে সাজিয়ে গুছিয়ে, রোহিঙ্গাদের কোথাও কোনো দেশে স্থান পায় না, তাদেরকে আনাই হয়েছে এবং তাদেরকে টেররাইজ করবে তারা। আমাদের বলেছে ঘরদোর জ্বালিয়ে দেবার 4 জুনের পর যে কি হবে সেটা তোমরা দেখে নিও। আচ্ছা, এবারে 42টা লোকসভার আসন, তার মধ্যে বিজেপির সম্ভাবনা কতটা বলে তুমি মনে করো? সকলে তো বলছে 30টা হলে সব দিক দিয়ে সুবিধা, তাহলে এই সরকারটা 2021-এও তাহলে সরকার টপল হওয়ার সম্ভাবনা রয়েছে। 2026-এ তো টপল হবে, মানে 2026 অব্দি যাবে কিনা সেটাও। পাপিয়া, এবারে বিজেপির যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে অনেক গান তুমি বেঁধেছো আমরা জানি, তো একটা দুটো যদি তুমি শোনাও আমাদের, একটা তো শোনালে। কে জানে ক ঘন্টা টিকবে এই সরকারটা, কে জানে ক ঘন্টা টিকবে এই সরকারটা, পিসি আর ভাইপো মিলে লুটে পুটে খেয়ে যায়, মন্ত্রীরা দড়ি পরে গড়াগড়ি খায়। ভারী চমৎকার। পাপিয়া অধিকারীর সঙ্গে আমরা কথা বললাম এবং কথা বলে জানতে পারলাম নানা কথা, এবং পাপিয়ার বিশ্বাস যে বিজেপি আসছে, পদধ্বনি শোনা যাচ্ছে, তার কারণ তৃণমূলের অন্যায় অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছে বিজেপি। ধন্যবাদ। এত পাপ হচ্ছে। একটা তোমাকে বলি, মরুতীর্থ হিংলাজের একটা গান ছিল, মনে আছে গান? তোমার ভুবনে মাগো এত পাপ। হ্যাঁ, তোমার ভুবনে মাগো এত পাপ, এ কি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। এই যে মিথ্যে কথা বলে যাচ্ছে, এমনকি মিথ্যে ফেক ভিডিও বানাচ্ছে, সত্যেরও নাই তাই অধিকার। মেয়েরা বলছে যা কিছু হয়েছে সব সত্যি। মানে কতদিন আগে গানটা হয়েছে বলতো? 60-এর দশকে। হ্যাঁ, 60-এর দশকে হয়েছে। তারপর ভাবো যে ওই সময়ের গানটি আজকে কিভাবে তোমার ভুবনে মাগো এত পাপ, কি যেন তারপরে আজ জানো, তোমার ভুবনে মাগো এত পাপ এত অভিশাপ নাই প্রতিকার, মিথ্যেরই জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। কোথায় অযোধ্যা, কোথায় সেই রাম, কোথায় অযোধ্যা, কোথায় সেই রাম, কোথায় হারালো গুণধাম, এ কি পশু আজ মানুষেরই নাম। সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে, দূর করে দাও এই অনাচার, তোমার ভুবনে মাগো এত পাপ। দেখো সমস্ত মিলে যাচ্ছে। অর্থাৎ পাপিয়ার বক্তব্য যে মরুতীর্থ ইংরাজি সেই গানের সঙ্গে আজকের এই সমসাময়িক জীবনের অত্যন্ত একটা সাযুজ্য রয়েছে, এবং বিজেপি পারে তাদের এই বৈতরণী থেকে রক্ষা করতে। ধন্যবাদ পাপিয়া আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।